সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রির থার্ড এপিসোড। আগের এপিসোড দুটিতে আমরা ভেক্টর অ্যালজেব্রা সম্বন্ধে জেনেছিলাম। যারা আমার আগের এপিসোডটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রির সেকেন্ড চ্যাপ্টার, প্রোডাক্ট অফ টু ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের গুণ। তো আজকের এই এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। আমি ভরসা দিচ্ছি প্রোডাক্ট অফ টু ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টারটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো আর দেরি না করে শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রো পর আমাদের আজকের এপিসোড, প্রোডাক্ট অফ টু ভেক্টরস। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দুটি ভেক্টরের গুণ বা প্রোডাক্ট সাধারণ গুণের থেকে একটু আলাদা। দুটি ভেক্টরের প্রোডাক্ট দুরকম হয়। একটিকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। তো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট অর্থাৎ দুটি ভেক্টর যখন গুণ করে আমরা একটি স্কেলার রাশি পাবো, সেটাকে আমরা তখন স্কেলার প্রোডাক্ট বলি। এরকম একটি এক্সাম্পল হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কার্য। তো কার্য হচ্ছে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। আমরা জানি কার্য ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বল ও সরণের গুণফল। আবার দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি আসে, এই জন্য এরকম গুণকে আমরা বলি ভেক্টর প্রোডাক্ট, এবং এর চিহ্ন অনুযায়ী এটাকে আবার বলা হয় ক্রস প্রোডাক্ট। এরকম একটি ভেক্টরের ভেক্টর প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে টর্ক, যেটা মেজার করা হয় রেডিয়াস ভেক্টর ক্রস ফোর্স দিয়ে। তো এটা একটা ভেক্টর। অ্যাকচুয়ালি এটার যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে টাও ইকুয়াল টু আর ক্রস এফ। তো ভিউয়ার্স, এই হচ্ছে দু রকমের ভেক্টরের গুণ করা সম্ভব। এখন আমরা এই দুটি ভেক্টর গুণ সম্বন্ধে ডিটেইলসে জানবো। তো দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? ধরো এ একটি ভেক্টর যার ডিরেকশন আমি এদিকে দিয়েছি, এবং বি আর একটি ভেক্টর যার ডিরেকশন এদিকে দিয়েছি। তো এ এবং বি এর মধ্যে যদি আমরা স্কেলার প্রোডাক্ট করি, তাহলে সেটা লেখা হয় এইভাবে, এ এখানে একটি ডট দেওয়া হয়, যার জন্য এই প্রোডাক্টের আরেকটি নাম হচ্ছে ডট প্রোডাক্ট, এবং এর ফর্মুলা হচ্ছে এ ডট বি। এটাকে তোমরা ডেফিনেশনই বলতে পারো ডট প্রোডাক্টের, ইকুয়াল টু মড এ মড বি cos থিটা। অর্থাৎ মড এ মড বি cos থিটা ফর্মুলা দিয়ে আমরা a ডট b বের করে থাকি। এটি হচ্ছে ডট প্রোডাক্টের মেইন সূত্র। এখন আমরা এই ডট প্রোডাক্ট সম্বন্ধে টোটাল পুরো বিশ্লেষণ করব। তো দেখো, a ডট b ইকুয়াল টু মড এ মড বি cos থিটা হলে এখন আমরা জানার চেষ্টা করব b ডট a কত। দেখো, b ডট a যদি বের করি, সেক্ষেত্রে আমাদের b ডট a করলে কিন্তু b ভেক্টরটি আগে আসছে, পরের ভেক্টরটি কিন্তু a আসছে। তো আমরা থিটা অ্যাঙ্গেল মেজার করেছিলাম a থেকে b এর দিকে। এবার যখন b থেকে a এর দিকে আসব, তখন আমরা পাবো মড b মড a। আমরা যদি এই পাশ থেকে এই পাশে কোণকে পজিটিভ ধরি, তাহলে ওই পাশ থেকে যখন নেব তখন সেটা কিন্তু নেগেটিভ আসবে, অর্থাৎ তখন আমাদের লিখতে হবে cos মাইনাস থিটা। এবং দেখো মড বি মড এ, এই মড বি মানে হচ্ছে বি এর ম্যাগনিটিউড এবং মড এ হচ্ছে এর ম্যাগনিটিউড। তো এগুলো হচ্ছে সাধারণ, যেহেতু স্কেলার রাশি, তাই এদেরকে আমি আগে পরে লিখতেই পারি মড এ মড বি, এবং cos এর ভিতর মাইনাস থাকলে সেই মাইনাসটা যেহেতু ভ্যানিশ হয়ে যায়, আমরা লিখতে পারি এটাকে cos থিটা। তো আলটিমেটলি দেখো, a ডট b ইকুয়াল টু মড এ মড বি cos থিটা ছিল, b ডট a মানেও কিন্তু এই a ডট b এর ফর্মুলায় চলে আসলো, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো a ডট b। তো আমরা এখান থেকে শিখলাম যে b ডট a কে লেখা যায় a ডট b, বা a ডট b ও b ডট a সেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা দেখব এ এবং বি যদি এরকম দুটি ভেক্টর হয় এবং তারা কত কোণ করে অবস্থিত, তাও কিন্তু আমরা এই সূত্র থেকেই পাবো। তো এ এবং বি যদি যে কোনো দুটি ভেক্টর হয় এবং তার মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে থিটা নির্ণয় করব আমরা এই ফর্মুলা থেকে, এ ও বি এর মধ্যবর্তী কোণ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এ ডট বি মানে মড এ মড বি কস থিটা, তাহলে এর মধ্যবর্তী কোণ যদি আমি লিখি থিটা, সুতরাং আমি বলতে পারবো cos থিটা ইকুয়াল টু a ডট b বাই মড a মড b। তো ভিউয়ার্স, অনেকে অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে ডট বা ক্রস চিহ্নটি ঠিকমতো বসায় না, এরকম তোমরা করবে না। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ a ও b এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু a ডট b বাই মড a মড b। এখন মজার বিষয় দেখো, যদি a এবং b পরস্পর লম্ব হয়ে যায়, অর্থাৎ একটি ভেক্টর a এরকম আরেকটি ভেক্টর b এরকম এরকম যদি লম্ব হয়ে যায়, তাহলে এই মধ্যবর্তী কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ এই সূত্রে যদি আমরা বসাই দিই, কারণ এটি তো কোণ নির্ণয় করার সূত্র, তাহলে cos 90 ইকুয়াল টু কি জানি আমরা? 0। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডের পার্টটি যদি 0 হয়ে যায়, তাহলে a ডট b বাই এটা ইকুয়াল টু 0। অর্থাৎ a ডট b এর মান কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারবো a ও b পরস্পর লম্ব হলে a ডট b ইকুয়াল টু 0। যেহেতু এটা একটি স্কেলার রাশি, তাই এখানে 0 এর উপর কিন্তু কোনো রকম ভেক্টরের চিহ্ন থাকছে না। তো এগুলো ছিল ছোট ছোট কতগুলো বিষয়। এখন আমরা এই ডট প্রোডাক্টেরই আরো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই। এখন আমরা জানার চেষ্টা করব দুটি একই ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে কত হবে। তো a ডট a ইকুয়াল টু কত হয়? তো ভিউয়ার্স, a ডট a ইকুয়াল টু ডট প্রোডাক্টের সূত্র অনুযায়ী আমরা জানি মড a ইনটু মড a ইনটু cos, দুটো ভেক্টর যার ডিরেকশন যদি দুটো একই ভেক্টর, অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে? 0 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো cos 0 ডিগ্রি। অর্থাৎ এটা থেকে আমরা পাচ্ছি মড a ইনটু 1। তো দুটি মড a এগুলো তো স্কেলার রাশি, অর্থাৎ এগুলোকে সাধারণ গুণ অনুযায়ী লেখা যাবে মড a স্কয়ার। তো এখান থেকে আমরা আরেকটি সূত্র পাচ্ছি, অনেক সময় অঙ্ক করতে গিয়ে আমাদের ভেক্টরের স্কয়ার নিতে হয়। তো দেখো, সাধারণভাবে কিন্তু ভেক্টরের কোনো স্কয়ার লেখাটা ঠিক না। অর্থাৎ তুমি যদি a স্কয়ার লেখো, আমি বলবো এইটা না লেখাই ভালো, কারণ ভেক্টরের গুণ হয় ডটে হয় অথবা ক্রসে হয়। তো এইরকম লেখা কিন্তু আমি বলবো যুক্তিসম্মত না। তো কখনোই এরকম তোমরা লেখার চেষ্টা করবে না। অবশ্যই যদি ভেক্টরের স্কয়ার করার প্রয়োজন হয়, তাহলে তোমরা আগে ভেক্টরটার মডুলাস নেবে, অর্থাৎ ম্যাগনিটিউড বের করবে, তারপর তার উপর স্কয়ার করবে। অর্থাৎ এখান থেকে যে জিনিসটা পাচ্ছি আমি, একটা সূত্র হয়ে যাচ্ছে মড a স্কয়ার ইকুয়াল টু কিন্তু a ডট a। অর্থাৎ কোন একটি ভেক্টরের যদি আমি মড নিয়ে স্কয়ার নেই, তাহলে সেটা হয়ে যাচ্ছে ওই ভেক্টর তার নিজের সঙ্গে ডট প্রোডাক্টের সমান। তো এটা আমাদের কাছে একটা ফর্মুলা আসলো। এখন আমরা জেনে নিব যে ইউনিট ভেক্টরগুলো আমরা জানি x অক্ষ, y অক্ষ ও z অক্ষের ডিরেকশনে ইউনিট ভেক্টর, তাদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কি আসে। দেখো i ডট i, তো আমরা একটু আগে দেখলাম দুটি নিজস্ব মানে একই ভেক্টরের সঙ্গে যদি আমরা ডট নেই, তাহলে সেটা হয়ে যায় মড স্কয়ার। তো এই ক্ষেত্রে যদি i ডট i নেই, তাহলে আমরা পাবো মড i এর স্কয়ার। তো মড i অর্থাৎ ইউনিট ভেক্টর মান 1, অর্থাৎ 1 এর স্কয়ার ইকুয়াল টু কিন্তু 1 হচ্ছে। সিমিলারলি আমরা এখান থেকে বলতে পারবো j ডট j ইকুয়াল টু 1, k ডট k ইকুয়াল টু 1। আবার i এর সঙ্গে যদি আমি j ডট করি, i এবং j পরস্পর লম্ব। একটু আগে আমরা একটা সূত্র দেখলাম, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তার ডট প্রোডাক্টের মান 0 হয়। তাহলে i ডট j ইকুয়াল টু 0 হবে। সিমিলারলি আমি যদি এটাকে উল্টে দেখি, আমরা জানি i ডট j আর j ডট a একই, কারণ কি a ডট b ইকুয়াল টু b ডট a। তাই আমি এটাকে একবারে লিখতে পারি i ডট j
ইকুয়াল টু জে ডট আই যার মান 0, আবার জে ডট কে ইকুয়াল টু কে ডট জে ইকুয়াল টু 0, আবার আই ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একই ভেক্টরের মধ্যে যদি আমরা ডট নেই তাহলে কিন্তু 1 পাবো, এবং আই এর সঙ্গে জে, জে এর সঙ্গে কে, কে এর সঙ্গে আই, এদের মধ্যে ডট করলে তার মান 0 হয়ে যায়। এটি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট সূত্র ছিল যেটা আমাদের বড় বড় ক্যালকুলেশন করতে কাজে লাগবে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি যে a ডট b করলে মড a মড b cos থিটা হয়, যে এই ফর্মুলাটা সাধারণত ফিজিক্সের ক্যালকুলেশনে আমরা খুব ইউজ করে থাকি। কিন্তু এখানে যে ভেক্টর বীজগণিতে আমরা অঙ্ক করেছিলাম সেখানে বেশিরভাগ অঙ্কের মধ্যে দেখেছিলাম যে ভেক্টরগুলোকে সাধারণত উপাংশ আকারে অর্থাৎ আইজেক এর মাধ্যমে দেওয়া থাকে। তাহলে এই রকম ভাবে যদি দেওয়া থাকে তার ক্যালকুলেশন আমরা কিভাবে করব? তাই উপাংশ আকারে যদি দুটি ভেক্টর দেওয়া থাকে তার ডট প্রোডাক্ট কত হবে এখন আমরা সেটা নির্ণয় করব। তো দেখো, খুবই সহজ সূত্র, কোনো অসুবিধা হবে না। ধরো a একটি ভেক্টর এবং তার উপাংশ আকারে আইজেক এর আকারে এইভাবে দেওয়া আছে, a1 i প্লাস a2 j প্লাস a3 k। অর্থাৎ একটি ভেক্টর এরকম এবং আরেকটি ভেক্টর b ভেক্টর যার উপাংশগুলি হচ্ছে b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে এই a এবং b ভেক্টরের মধ্যে ডট করলে কত আসবে? দেখো, আমি তোমাদের সামনে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। a ডট b অর্থাৎ এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট। তো প্রথমে আমি পুরোটা তুলে নিচ্ছি, a1i প্লাস a2j প্লাস a3k, এটা a ভেক্টর হয়ে গেল। মাঝখানে ডট চিহ্ন দিবে, তোমরা কিন্তু এই ডট চিহ্ন দিতে ভুলবে না, অনেকেই এরকম ডট চিহ্ন দেয় না, তো আমি বলবো সেটা কিন্তু ভুল হবে। এবার পরের ভেক্টর তুলো, b1i প্লাস b2j প্লাস b3k। এই দুটো ভেক্টর তোলা হয়ে গেলে এখন আমরা গুণ করব। তো প্রথমে গুণটা কিভাবে হয় ভালো করে দেখো। সাধারণ বীজগণিতে যে গুণ হয় কি হয়, একবার এটার সঙ্গে এর প্রত্যেকটা রাশি গুণ হয়, তারপর a2 এর সঙ্গে প্রত্যেকটা গুণ হয়, তারপর a3 এর সঙ্গে প্রত্যেকটা গুণ হয়। সাধারণ বীজগণিতে আমরা এইভাবেই গুণ করে থাকি। তো দেখো, এখানে যখন আমি a1i এর সঙ্গে b1i গুণ করব তখন a1 b1 হবে, এবং i এবং i এই দুটো ভেক্টর যেহেতু মাঝখানে ডট আছে, আমরা একটু আগে শিখলাম i ডট i ইকুয়াল টু কি হয়, 1 হয়ে যায়। তাই এটা গুণ করে যেহেতু 1 হয়, তো তোমরা লিখতে পারো i ডট i, আমি এখানে দেখাচ্ছি না। তো এটা গুণ করে কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাই আমি লিখলাম, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলাম আমি। দেখো কত হয়, a1 b1 আর i ডট i যেটার মান 1, তো এটা হয়ে গেল 1 প্লাস। এবার a1 আর যখন আমি b2 গুণ করব তখন দেখো কি হয়, a1 b2। এবং এবার কিন্তু এই a1 এর সঙ্গে b2 গুণ হওয়ার সময় i ডট j আসবে, i ডট j আসবে, এবং আমরা জানি i ডট j ইকুয়াল টু 0, একটু আগে আমরা সূত্র শিখলাম। তাই এই জায়গায় একটি 0 চলে আসবে এবং এই পার্টটি ভ্যানিশ হয়ে যাবে। তো যেহেতু এটা ভ্যানিশ হয়ে যাবে আমি লিখলাম না। তো দেখো, এইভাবেই আমরা যদি সবগুলোকে গুণ করি তাহলে দেখবো a1 এর সঙ্গে b1 গুণ করার সময় আমি a1 b1 পেয়েছিলাম, অর্থাৎ i এর সঙ্গে i গুণ করলেই এটা থাকছে, এবং i এর সঙ্গে j গুণ করলে এটা 0 হয়ে যাবে। একইভাবে i এর সঙ্গে k গুণ করলেও কিন্তু এই পার্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটার সঙ্গে কেবলমাত্র এটা গুণ করেই টিকে থাকছে। এরপরে আমরা আসি a2 এর দিকে। a2 এর সঙ্গে যখন b1 গুণ করব তখন j আর i এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা আমি লিখলাম না। আবার a2 এর সঙ্গে b2 গুণ করলে থাকবে, অর্থাৎ j গুণ করলে থাকবে a2 b2। একইভাবে পরেরটা দিয়ে যখন গুণ করব তখন k এর সঙ্গে কেবল কেটারই গুণ হবে, অর্থাৎ a3 b3। তো এখান থেকে তোমরা যেটা জানতে পারলে তা হচ্ছে দুটো ভেক্টর যদি উপাংশ আকারে দেওয়া থাকে তাহলে গুণ করার সময় তোমরা i ওয়ালাগুলোর সঙ্গে i ওয়ালাগুলো গুণ করবে, শুধু i এর সঙ্গে i এর সহগ গুণ করবে, কারণ i ডট i ইকুয়াল টু 1 হয়ে যায়, বাকিগুলো আর গুণ করতে হবে না। একইভাবে j ওয়ালার সঙ্গে j ওয়ালা গুণ করবে, তাহলে a2 b2 আসবে, এবং a3 এর সঙ্গে এখানে b3 গুণ করবে, কারণ এটা k আর k আছে।
তো সেম টাইপের অর্থাৎ x এর উপাংশের সঙ্গে তোমরা x এর উপাংশ গুণ করবে, y এর উপাংশের সঙ্গে y এর উপাংশ, z এর উপাংশের সঙ্গে z এর উপাংশ গুণ করলেই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট পেয়ে যাবে। তো এটা আমরা আরেকটা ফর্মুলা পেলাম এরকম। তো এটা মুখস্থ রাখার দরকার নেই, অঙ্ক করার সময় তোমরা ডাইরেক্ট এইভাবে তুলে এইভাবে করতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি স্কেলার উপাংশে দেওয়া থাকে, উপাংশ আকারে দেওয়া থাকে কিভাবে নির্ণয় করতে হবে তা আমরা শিখলাম। এখন দেখব দুটি ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে একটি ভেক্টরের অভিমুখে আরেকটি ভেক্টরের উপাংশ, অর্থাৎ ধরো a একটি ভেক্টর এরকম এবং b আরেকটি ভেক্টর এরকম। এখন তোমাকে কোশ্চেন করা হলো a ভেক্টরের অভিমুখে b ভেক্টরের উপাংশ। দেখো উপাংশের নিচে আমি একটা আন্ডারলাইন করেছি, কারণ উপাংশ এখানে দু রকমের হয়, একটি স্কেলার উপাংশ আর একটি হচ্ছে ভেক্টর উপাংশ। তো সাধারণত তোমরা এই জিনিসটি জানো, ফিজিক্সে হয়তো করেছো, যে এটা যদি একটা বি ভেক্টর হয়ে থাকে তাহলে যে কোনো ফিজিক্সের অঙ্ক করতে গিয়ে দেখো কোনো একটি বল প্রয়োগ করা থাকলে সেই বলের দুটি উপাংশ বের করা হয়, একটি হচ্ছে অনুভূমিক আর একটি হচ্ছে উলম্ব। এবং সেক্ষেত্রে তোমরা দেখেছো যদি একটি বল এফ হয় এবং সেই ভেক্টরের সঙ্গে যেদিকে কোণ থাকে, অর্থাৎ যদি আমি বলি যে এটা থিটা কোণ, তাহলে এই ভেক্টরের সঙ্গে যদি আমি এই উপাংশটা বের করি অর্থাৎ থিটা আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে cos থিটা। অ্যাকচুয়ালি বিষয়টা কি তোমাদের আমি এখন বলছি, যে এটা যদি b হয় তাহলে এই ভেক্টরটা এই ডিরেকশনে নিয়ে আসলে এর মান কত হবে। দেখো এখান থেকে আমি লম্ব টানলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী এটা অতিভুজ, এবং এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরকে যদি আমি এর উপাংশে নেই তাহলে যে ভেক্টরটা পাচ্ছি সেটা তার মান কিন্তু এতটুকু। এবং এই জন্য এটা যদি b হয় তার মান হবে mod b, অর্থাৎ আমি এই ক্ষেত্রে যেটা পাচ্ছি তা হলো mod b cos থিটা। এই জিনিসটা তোমরা ফিজিক্সে অলওয়েজ করো, অর্থাৎ যদি একটি বল f দেওয়া থাকে এবং তার অনুভূমিক উপাংশ বের করতে হয় তাহলে তোমরা জানো সবসময় কিন্তু লেখো f cos থিটা। কি লিখেছো তো? ঠিক একই রকম এখানে b একটি ভেক্টর এবং a ভেক্টর অভিমুখে নিতে বলেছে, তো এর কিন্তু এখানে কোনো ভূমিকা আপাতত দেখা যাচ্ছে না। দেখো এবার সেটা ফিজিক্সের ক্ষেত্রে সবসময় তোমাদের এই কোণ দেওয়া থাকে, একটি ভেক্টর বলা থাকে যে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে নত, তাই সেক্ষেত্রে আমরা এরকম করে উপাংশ বের করতে পারি। কিন্তু গণিতের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেখানে কিন্তু কোথাও বলা থাকবে না যে একটি ভেক্টর এত অনুভূমিকের সঙ্গে এত কোণ করে আছে তাহলে উপাংশ কত হবে। এখানে কিন্তু সবসময় দুটি ভেক্টর দেওয়া থাকবে, একটি a আর একটি b। যেমন এখানে b একটি ভেক্টর এবং বলেছে a ভেক্টরের অভিমুখে উপাংশ বের করো। তো আমরা জানি a এবং b এর মধ্যবর্তী কোণ থিটা হতে পারে। তো যাই হোক না কেন, যদি আমি থিটা ধরি তাহলে সেই ক্ষেত্রে আমার যে উপাংশটি আসছে এটা কিন্তু স্কেলার উপাংশ, কারণ এখানে কোনো ভেক্টর সাইন নেই, এখানে b এর মধ্যে মড নেওয়া আছে, অর্থাৎ এটি একটি স্কেলার মান। তো দেখো এই জন্যই বলছিলাম এখানে দু রকম উপাংশ হয়, একটি স্কেলার আর একটি ভেক্টর। তো আপাতত আমি স্কেলার উপাংশটা বলছি। তো আমি এখানে এবার উপাংশটি মুছে দিয়ে এবার লিখছি ভেক্টরের স্কেলার উপাংশ। এই বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ বইয়ে তোমাদের ডাইরেক্ট সূত্রটি দেওয়া আছে, অনেকেই বোঝে না যেটা কি করে আসলো। তো দেখো বি ভেক্টরের a ভেক্টর অভিমুখ উপাংশ হচ্ছে mod b cos থিটা। এখন আমরা সূত্র শিখেছিলাম যে cos থিটা ইকুয়াল টু a ডট b বাই mod a mod b। তাহলে দেখো এই ফর্মুলার মধ্যে থেকে কিন্তু থিটা চলে গেল, অর্থাৎ আমার যদি দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ দেওয়া নাও থাকে তাও চলবে। তাহলে mod b চলে গেল, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি a ডট b বাই mod a। এই হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী স্কেলার উপাংশ। অবশ্যই তোমরা মনে রাখবে যে ভেক্টরের অভিমুখে বলা থাকবে সেই ভেক্টরের মডুলাস কিন্তু নিচে থাকবে, এবং ফর্মুলাটি এরকম a
ডট বি বাই মড এ। আমি আবার বলছি মনে রাখার সুবিধার জন্য, যে ভেক্টর অভিমুখে বলবে তার মডুলাস নিচে থাকবে এবং উপরে এ আর বি এর ডট প্রোডাক্ট থাকবে। যেহেতু এ ডট বি স্কেলার রাশি এবং এটাও স্কেলার রাশি, তাই এই পুরো মানটা একটা স্কেলার। এখন যদি তোমাকে বলা থাকে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ না দিয়ে যদি তোমাকে বলে ভেক্টর উপাংশ, তাহলে দেখো ভেক্টর উপাংশ কত হয়। ভেক্টর উপাংশ বলতে এর মানও থাকবে আবার ডিরেকশনও থাকবে। তো মান তো আগেরটা যা এসেছে তাই হবে, শুধুমাত্র এর একটি ডিরেকশন অ্যাড করতে হবে। তো দেখো ডিরেকশন কত, তো আমি মান আগে যা ছিল তাই লিখলাম, অর্থাৎ স্কেলার মানটি যা আসছে তাই আমি ব্যবহার করলাম, এবং এর সঙ্গে ডিরেকশন নিতে হবে। ডিরেকশনটা কি হবে, এ ভেক্টরের অভিমুখে বলেছে, অর্থাৎ এ ভেক্টরের ডিরেকশন নিতে হবে। তো মান যদি এটা হয়ে থাকে তাহলে ডিরেকশন মানে কি, আমাকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। কার ইউনিট ভেক্টর, যেহেতু এ ভেক্টরের অভিমুখে তাই এ ভেক্টরের ইউনিট ভেক্টর, অর্থাৎ আমি এখানে গুণ করে দিব এ বাই মড এ। কারণ কি, এ ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে এ বাই মড এ। তো ভিউয়ার্স দেখো এখানে এ ডট বি কিন্তু স্কেলার রাশি, অর্থাৎ এখানে এ ডট বি কে ব্র্যাকেটে রাখলাম, বাইরে থাকলো এ আর নিচে হয়ে গেল মডের স্কয়ার। তো এই হচ্ছে ভেক্টর উপাংশ ক্যালকুলেশন করার ফর্মুলা। এখন দেখো এ ডট বি কে ব্র্যাকেটে রেখে শুধু এরকম একটি ভেক্টর এ, এর অর্থটা কি তোমরা দেখেছো নিশ্চয়ই, 2a লেখা। এর মানে কি, 2 ভেক্টরের সঙ্গে গুণ, এটা একটি স্কেলার, তার সঙ্গে a গুণ। ঠিক একই রকম এখানে a ডট বি কিন্তু একটি স্কেলার মান আসবে, তার সঙ্গে a গুণ আছে। এখানে আবার তোমরা অন্য কোনো ডট চিহ্ন বা এখানে ডট চিহ্ন দিলে ভুল হবে না, তো বলছি এখানে তোমরা আবার কোনো ভেক্টর গুণ ইউজ করতে যেও না। তো এই ছিল এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ। যার অভিমুখে বলবে তার ম্যাগনিটিউড নিচে হবে। স্কেলার উপাংশের ক্ষেত্রে a ডট বি বাই এটা হবে, এবং ভেক্টর উপাংশের ক্ষেত্রে হবে a ডট বি বাই মড এ, এবং তার সঙ্গে তুমি যদি এর অভিমুখে ইউনিট ভেক্টর ইউজ করো তাহলে কিন্তু এটা পেয়ে যাবে। একবারে এই সূত্র মনে যদি না থাকে তোমরা আমি যেভাবে বললাম সেভাবে ক্যালকুলেশন করেও নিয়ে আসতে পারো। তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমরা a এবং b দুটি ভেক্টর থাকলে, অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট সম্বন্ধে জানলাম। এখন এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা কি কি শিখলাম। এই ছিল a ডট b সম্পর্কে যাবতীয় সূত্রগুলি। এখন আমরা দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের কয়েকটি एग्जांपल দেখে নিব। অতি সংক্ষিপ্তের 2 এ বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। এবং এর মধ্যে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব, যেখানে a = 2i - 5j + 3k এবং b = i - 2j - 4k দেওয়া আছে। তো দেখো আমরা a এবং b তুলে নিয়েছি। তো আমাদের এখানে স্কেলার গুণ চেয়েছে, অর্থাৎ সুতরাং a ডট b ইকুয়াল টু আমরা তুলে নেব 2i - 5j + 3k ডট i - 2j - 4k। তো ডট প্রোডাক্টে যেমন বলেছিলাম একই একই গুণ হয়, অর্থাৎ 2 এর সঙ্গে এখানে 1 গুণ হবে, i এর সঙ্গে গুণ করলে এখানে 2 পাবো, এবং j এর সঙ্গে j গুলো গুণ করলে আমরা পাবো +10, এবং k এর সঙ্গে k গুলো গুণ করলে আমরা পাবো -12। 2 * 1 -5 * -2 করলে 10 আসছে, এবং 3 এর সঙ্গে -4 গুণ করলে -12 আসছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 12 - 12 = 0। তো সাধারণত 0 না এসে অন্য যদি কোনো কোণ আসতো, মানে অন্য কোনো মান আসতো, তাহলে কিন্তু আমরা এই a আর b এর মধ্যবর্তী কোণের কোণ থিটা লিখে আমরা cos থিটা ফর্মুলা বের করে a ডট b বাই মড a মড b বের করতাম। কিন্তু যেহেতু 0 চলে এসেছে তাই আমরা একবারই এখানে লিখতে পারি, সুতরাং a ও b এর মধ্যবর্তী কোণ কোণ 90 ডিগ্রি। তো ভিউয়ার্স এই ছিল 2 এর 4 নম্বর প্রশ্নটির সমাধান। আমি আরেকবার বলছি, যদি এখানে 0 না আসতো তাহলে তোমরা কি করতে, মড a বের করতে। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি মড a কি করে বের করে, মড b বের করতে, এবং মধ্যবর্তী কোণ থিটা লিখে তোমরা লিখতে cos থিটা = a ডট b বাই মড a মড b, এবং এর যা মান আসতো সেই হিসেবে তোমরা লিখতে
cos ইনভার্স সেই মানটি। এখন যদি এটা জানাশোনা হয় তাহলে তোমরা নিশ্চয়ই তার কোণ বের করতে পারবে, কারণ আমরা অলরেডি ইনভার্স চ্যাপ্টারটি করে ফেলেছি, তোমরা এই ক্যালকুলেশন করতে শিখে গেছো। তো এই ছিল 2 এর 4 নম্বর প্রশ্নটির সমাধান। এটা আমি সাইড দেখালাম, যদি 0 না আসে অন্য কোনো মান আসতো তাহলে কোনটা ভেবে নির্ণয় করতে। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। অতি সংক্ষিপ্তের কোশ্চেন নাম্বার 7, যেখানে a = 3i + 2j + 9k এবং b = i + λj + 3k হলে ল্যামডা এর মান নির্ণয় করো যাতে a + b এবং a - b ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। আমরা a এবং b তুলে নিলাম। এখন কোশ্চেনে বলেছে a + b ও a - b পরস্পর লম্ব হবে, অর্থাৎ a + b ডট a - b 0 দিয়ে আমরা অঙ্কটা করব। তো তার আগে আমরা a + b বের করে নেই। a + b, a আর b থেকে a + b করলে আমরা পাবো 3i + i অর্থাৎ 4i, 2j + λj অর্থাৎ 2 + λj, 9k + 3k = 12k। এই হচ্ছে আমাদের a + b এর মান। এবং একইভাবে a - b = আমরা পাবো 2i + 2 - λj প্লাস 9 - 3 করলে আসবে 6k। a প্লাস b ও a - b পরস্পর লম্ব হলে a প্লাস b ডট a - b আমরা আগেই জানি এটা 0 হয়, যেটা ইমপ্লাইজ করবে এই দুটো ডট প্রোডাক্ট 0। এখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হয়, তো আমরা প্রথমে পুরোটা তুলে নিচ্ছি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো 2 + λj প্লাস 12k, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এর মধ্যে ডট। এবার a - b এর ভ্যালু 2i + 2 - λj প্লাস 6k = 0। তো ভিউয়ার্স, আমরা জানি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে সেম i এর সঙ্গে i গুণ হবে, অর্থাৎ এখানে পাবো 8, এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাবো 4 - λ² এবং k এর সঙ্গে কি গুণ করলে আমরা পাবো 6 × 72 = 0। তো এখানে আমরা পাচ্ছি λ² ক্যালকুলেশন করে দেখো কত হয়, 72 + 8 = 80 + 4 = 84, যেটা ইমপ্লাইজ করবে λ = ±√84। তো 84 কে লেখা যায় 4 × 21 অর্থাৎ 2 প্লাস মাইনাস হবে +-2√21। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, ল্যামডা এর ভ্যালু। তো এইভাবে তোমরা 7 নম্বর প্রশ্নটির সমাধান করবে এবং এরকম কোশ্চেন থাকলে তোমরা এইভাবেই সলভ করতে পারবে। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। কোশ্চেন নাম্বার 10 এ বলেছে a = i + 2j + 2k এবং b = j + 2k হলে a ভেক্টরের উপর b ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। তো দেখো, আমরা এখানে a এবং b ভেক্টর দুটি তুলে নিয়েছি। এখানে স্কেলার এবং ভেক্টর অভিক্ষেপ বলতে বোঝাচ্ছে a ভেক্টরের উপর b ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ। অর্থাৎ যদি এটি a ভেক্টর হয় এবং এটি b ভেক্টর হয়, তাহলে a ভেক্টরের উপর উপাংশ অর্থাৎ a ভেক্টর অভিমুখে কিন্তু স্কেলার এবং ভেক্টর উপাংশ বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা জানি স্কেলার বা ভেক্টর উপাংশ দু ক্ষেত্রেই আমাদের a ডট b এর মান দরকার, তাই আমরা আগে a ডট b বের করছি। তো i এর সঙ্গে i গুণ করলে এখানে পাবো 0 এবং j এর সঙ্গে j গুণ করলে এখানে পাবো 2। 0 হলো i এর সঙ্গে, কারণ এখানে i ছিল না তাই, এবং প্লাস k এর সঙ্গে k গুণ করলে পাবো 4, অর্থাৎ a ডট b এর ভ্যালু 6। এবং যেহেতু a ভেক্টরের উপর উপাংশ বের করতে বলেছে, তাই আমার মড a লাগবে এবং মড এর ভ্যালু হচ্ছে √1 + 4 + 4, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 3। সুতরাং
এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপ, যেটা বলেছে কোশ্চেনে সেটাই লেখো, স্কেলার অভিক্ষেপ। একটি অভিক্ষেপ এর ইংরেজি হচ্ছে প্রজেকশন, ইকুয়াল টু কত দাঁড়াবে, a ডট b মানে হচ্ছে 6 বাই মড a মানে 3 ইকুয়াল টু 2, এবং a ভেক্টরের উপর b ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ ইকুয়াল টু, আমরা সূত্র জানি a ডট b সাথে a বাই মড এর স্কয়ার। তো a ডট b এর মান আসছে আসছে 6, তার সঙ্গে ভেক্টর a গুণ হয়ে যাবে, a ভেক্টর বলতে এখানে i প্লাস 2j প্লাস 2k বাই মড এর স্কয়ার। তো আমরা পেয়েছি মডের মান 3, তাহলে এখানে হয়ে যাবে 3 স্কয়ার অর্থাৎ 9। তো এটা কাটাকুটি করে নিলে তোমরা পাবে উপরে 2i প্লাস 2j প্লাস 2k বাই 3। এই হচ্ছে 10 নম্বর প্রশ্নটির উত্তর। তোমরা এই ক্যালকুলেশনটাকে এত বড় না করে আরেকভাবে করতে পারতে, সেটা হচ্ছে যেটা স্কেলার উপাংশ পেলে 2, তাহলে ভেক্টর উপাংশটা এই 2 এর সঙ্গে শুধু এর অভিমুখ যুক্ত করে দাও, অর্থাৎ 2 লেখার পর a বাই যদি ডেটে মানে মডে করো তাহলেই হয়ে যাবে, অর্থাৎ 2 ইনটু এই হচ্ছে a ভেক্টর বাই মডের মান 3, তাহলে কিন্তু দেখো 2 ইনটু এই ভেক্টর বাই 3 করলে একবারই চলে আসছে। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমি দুটি ভেক্টর ডট প্রোডাক্ট সংক্রান্ত যে সমস্যাগুলির সমাধান দেখালাম, এই সমস্যাগুলির মানে সাহায্যে তোমরা বাকি ডট প্রোডাক্টের সমাধানগুলি করার চেষ্টা করো, আশা করি কোনো সমস্যা হবে না। এখন আমরা দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? তো ভেক্টর প্রোডাক্ট এর আরেকটি নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট এই কারণেই বলা হয়েছে, দেখো a আর b এর ভেক্টর প্রোডাক্টের চিহ্ন হচ্ছে এরকম ক্রস চিহ্ন, তাই এখানে এই রকম প্রোডাক্টকে আমরা ক্রস প্রোডাক্ট বলে থাকি, এবং এর ফর্মুলাটি হচ্ছে মড a মড b sin থিটা। যেহেতু দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটি ভেক্টর, তাই এর একটি ডিরেকশন আছে। এখন আমরা দেখব এই ডিরেকশনটি কিভাবে হয়। তো যখন a ভেক্টরের সঙ্গে b ভেক্টর গুণ করা হয়, তখন আমরা কোণ মেজার করি a থেকে b এর দিকে, সেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তো এই জন্য আমি a থেকে b এর দিকে অ্যারো দিয়েছি। এখন দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলতে এমন একটি ভেক্টর বোঝায় যে ভেক্টরটি হবে a এবং b যে তলে অবস্থিত তার উপর লম্ব হবে, মানে লম্ব অভিমুখে ভেক্টরটি বোঝায়। অর্থাৎ a ক্রস b হলে যে নতুন ভেক্টরটি পাবো আমরা a ক্রস b, তা হবে a ভেক্টর এবং b ভেক্টর উভয়ের সঙ্গে লম্ব, অর্থাৎ এই যে সমতলটির উপর আমি যে ড্রয়িংটা করেছি তার সঙ্গে লম্ব হয়ে থাকবে। তোমরা আমার এই পেনটি দেখতে পাচ্ছ, এরকম লম্ব অভিমুখে থাকবে। এখন এই লম্ব অভিমুখটি এই ডিরেকশনে হবে নাকি বোর্ডের ভিতরের দিকে হবে, তো কোনটা হবে সেটা তোমরা কি করে হিসাব করবে? দেখো, যখন a থেকে b এর দিকে আমরা বলবো কোন, এখন a আগে তারপরে b আছে, অর্থাৎ a থেকে b এর দিকে যদি আমি কোণটাকে ঘোরাই, তাহলে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা কোনো স্ক্রু ঘোরাই, এখন নাট বল্টু স্ক্রু এই বিষয়গুলি ছেলেরা যতটা সহজে বোঝে মেয়েরা বুঝতে পারে না, তাই তোমাদের জন্য আমি একটি সহজ এক্সাম্পল দিচ্ছি। দেখো, তোমার হাতে মনে করো একটি বোতল আছে, এবং বোতলের ছিপিটাকে তোমরা যদি এই যে তীর চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘোরাও, a থেকে b এর দিকে যদি আমি কোণটি ধরি, তাহলে এই কোণ যেদিকে ঘুরছে সেই অনুযায়ী তোমরা যদি একটা বোতলের ছিপি ঘোরাও, তাহলে বোতলের ছিপিটা এখানকার চিত্র অনুযায়ী কি হবে, বাইরের দিকে বের হয়ে আসবে। অর্থাৎ এই a ক্রস b করলে আমরা যে নতুন ভেক্টরটি পাবো তার ডিরেকশন হবে এটা, এই পেন যে ডিরেকশন দেখাচ্ছে সেই ডিরেকশনটা হবে a এবং b উভয়ের উপর লম্ব। এবং এখানে এই 2D এর উপর তো 3D চিত্র আঁকা সম্ভব না, তাই আমরা সেটা বোঝানোর জন্য এরকম একটি ডিরেকশন দেই, এবং এটা একটা একক ভেক্টর এবং
সেটাকে n দিয়ে চিহ্নিত করি। যেহেতু নরমাল মানে লম্ব, তাই n দিয়ে আমরা এখানে অভিমুখটি এই একক ভেক্টর দিয়ে আমরা a ক্রস b এর অভিমুখ নির্দেশ করি। তাই a ক্রস b এর ফর্মুলা হবে mod a mod b sin থিটা এবং সাথে একটি ডিরেকশন যেটা হচ্ছে n ক্যাপ, একটি একক ভেক্টর। তো এই হচ্ছে আমার a ক্রস b এর ফর্মুলা। এখন যেরকম করে আমরা ডট প্রোডাক্ট দেখেছিলাম, একই ভাবে দেখব b ক্রস a কত হয়। তো দেখো, যখন আমরা b ক্রস a ক্যালকুলেশন করব তখন হবে mod b mod a sin, এবার a থেকে b এর দিকে যদি কোণটি থিটা থাকে তাহলে b থেকে যখন a আসবে তখন সেই কোণটি হয়ে যাবে মাইনাস থিটা। তো দেখো, sin এর মাইনাস কিন্তু বাইরে মানে বাইরে নিয়ে আসলে মানে কসের মতো করে ভ্যানিশ হয় না এবং এই মাইনাসটি বাইরে চলে আসবে, তাই আমরা একটি মাইনাস পাবো এবং এই ক্ষেত্রে এটা পাবো হচ্ছে a b sin থিটা। আবার আগে যেরকম বলেছিলাম যে a ক্রস b বা b ক্রস a দুই ক্ষেত্রে কি একটি এমন ভেক্টর হয় যেটা হচ্ছে a ও b উভয় ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে এবং তার জন্য আমরা একটি ইউনিট ভেক্টর এখানে ইউজ করি, সেটা হচ্ছে n ক্যাপ। তাহলে তোমরা বুঝতেই পারছো a ক্রস b করলে আসে mod a mod b sin থিটা n ক্যাপ এবং b ক্রস a থাকলে হয় মাইনাস mod a mod b sin থিটা, অর্থাৎ b ক্রস a মানে কিন্তু মাইনাস a ক্রস b। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে a ডট b আর b ডট a সেম ছিল, অর্থাৎ বিনিময় নিয়ম সিদ্ধ করেছিল, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি a ডট b লিখি মানে a ক্রস b লিখি এবং সেটাকে ঘুরিয়ে লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে মাইনাস b ক্রস a। এটি আমাদের আরেকটি সূত্র হয়ে গেল। আবার আরেকটি বিষয়, আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলাম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা ডট প্রোডাক্ট থেকে নিয়েছিলাম। সাধারণত ক্রস প্রোডাক্ট থেকে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র বানাইনি। কারণ কি? কারণ ক্রস প্রোডাক্ট করলে কিন্তু আমার একটা অতিরিক্ত n ক্যাপ থেকে যায়, যার জন্য একটি ঝামেলা চলে আসে। তাই ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা কখনো দুটি মানে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করি না। কিন্তু দেখো, যদি a এবং b দুটো ভেক্টর সমান্তরাল হয় সেই ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে? অর্থাৎ a একটি ভেক্টর, তার সঙ্গে একই সমান্তরাল যদি আমি আরেকটি ভেক্টর নেই তাহলে তার মধ্যবর্তী কোণ কি হয়? থিটা থিটার ভ্যালু 0 হয়ে যায়। বা a ভেক্টর যদি এরকম হয় এবং b ভেক্টর যদি এরকম থাকে তাহলে সমান্তরাল, এই ক্ষেত্রে থিটার ভ্যালু কি হয়? পাই হয়। তো sin 0 বা sin পাই দুই ক্ষেত্রেই কিন্তু মান 0। তাই দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা এখানে বলতে পারবো যে a ক্রস b ইকুয়াল টু mod a mod b এর মান যেহেতু 0 হয়ে যাবে, অর্থাৎ এই ডান পক্ষটা কিন্তু পুরোটাই 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a ক্রস b ইকুয়াল টু 0। কিন্তু যেহেতু এটি একটি ভেক্টর রাশি তাই কিন্তু 0 এর উপর ভেক্টর সাইন দিতে হবে। সুতরাং আমরা এখানে পাচ্ছি a ও b পরস্পর সমান্তরাল হলে a ক্রস b ইকুয়াল টু 0। 0 এর উপর অবশ্যই যেন ভেক্টর চিহ্নটি থাকে। যদি এই ভেক্টর চিহ্নটি তোমরা না দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ এটি একটি ভেক্টর রাশি ক্রস প্রোডাক্টটা। তাহলে আমরা ক্রস প্রোডাক্টে এই সূত্রগুলি পেলাম। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দুটি ভেক্টরের লম্বের সূত্র পেয়েছিলাম, এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দুটি ভেক্টরের সমান্তরালের সূত্র পেলাম। এখন আমরা দেখব যে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ক্রস প্রোডাক্ট কিভাবে কাজ করে। তো দেখো, যদি আমরা i ক্রস i করি ডটের মতো করে, তো i এবং i দুটো অভিমুখ সেম, তাই এখানে i ক্রস i আসবে আমাদের এখানে আসবে আমাদের 0 ভেক্টর। একইভাবে j এর সঙ্গে j ক্রস করলেও 0 আসবে এবং k এর সঙ্গে k ক্রস করলেও কিন্তু আমরা 0 পাবো। অর্থাৎ আমরা এখানে বলতে পারি i ক্রস i ইকুয়াল টু j ক্রস j ইকুয়াল টু k ক্রস k ইকুয়াল টু 0 ভেক্টর। আবার i এর সঙ্গে যখন আমরা j ক্রস করব, আমরা জানি i এর পরে j, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকেই সাধারণত কোঅর্ডিনেট গুলোকে ধরা হয় এবং সেই ক্ষেত্রে i এর পর যখন j আসবে তার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা পাবো এখানে mod a মানে mod i mod j sin 90 ডিগ্রি এবং i এবং j উভয়ের সঙ্গে লম্ব। আমরা জানি
তিনটি অক্ষ এক্স ওয়াই জেড পরস্পর লম্বভাবে থাকে এবং আই হচ্ছে এই ডিরেকশনে নেওয়া হয়, জে ওয়াই ডিরেকশনে, কে জেড ডিরেকশনে। তাহলে আই এবং জে এর সঙ্গে লম্বভাবে অবস্থান করে কে ভেক্টর, তো এখানে ইউনিট ভেক্টর হিসেবে কিন্তু আমরা নিব কে। তাই এর মান মড এর মান 1, মড জে এর মান 1, sin 90 এর মান 1 এবং এখানে থাকছে কে, অর্থাৎ আই ক্রস জে করলে আমরা পাবো কে। একইভাবে জে এর সঙ্গে যদি আমরা কে ক্রস করি, জে ক্রস কে ইকুয়াল টু পাবো আমরা আই, এবং কে এর সঙ্গে যদি আই এর ক্রস করি তাহলে পাবো জে। এই বিষয়টিকে মনে রাখার জন্য আমি একটি সহজ সূত্র তোমাদের বলে দিচ্ছি। ও তার আগে একটা কথা বলে নেই, আই ক্রস জে করলে আমরা যেমন কে পাচ্ছি, এখানে যদি আমি জে ক্রস আই করি তাহলে আমরা জানি জে ক্রস আই মানে কি মাইনাস আই ক্রস জে, অর্থাৎ জে ক্রস আই করলে কিন্তু আমি পাবো মাইনাস কে, অর্থাৎ জে এর সঙ্গে যদি আমি আই করি, ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে এই কোণটিকে নেগেটিভ কোণ হিসেবে ধরা হয় এবং সেই ক্ষেত্রে আমরা এই জন্য মাইনাস কে পাবো। এখন এই বিষয়টিকে সহজে মনে রাখার জন্য যেটা আমি বলবো ভালো করে মনে রাখবে। ধরো এটা একটি সার্কেল, আমি এর একটি ডিরেকশন দিচ্ছি, যেটা মনে রাখার জন্য এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে। আচ্ছা চলো তোমাদের সুবিধার জন্য আমি ঘড়ির কাঁটার বিপরীত যে কোণ মাপা হয় সেটাকে মিলিয়ে দিচ্ছি। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কোণ ধরি, তো এটা হচ্ছে আই, এটা জে, এটা কে। তো তোমরা মনে রাখবে যখন আমি আই এর সঙ্গে জে ক্রস করব তখন পাবো কে, জে এর সঙ্গে যদি আমি কে ক্রস করি তাহলে পরেরটা পাবো আই, আবার কে এর সঙ্গে আই করলে পাবো জে। কিন্তু এই তীর চিহ্নের বিপরীত দিকে যদি তোমরা ঘোরাও তাহলে কিন্তু মাইনাস আসবে, অর্থাৎ জে এর সঙ্গে আই ক্রস করলে পাবে মাইনাস কে, একইভাবে আই এর সঙ্গে কে করলে হবে মাইনাস জে, আবার কে এর সঙ্গে জে করলে হবে মাইনাস আই। এইভাবে তোমরা এই পুরো সিস্টেমটি মনে রাখতে পারো। এখন আমরা দেখব দুটি ভেক্টর যদি উপাংশ আকারে দেওয়া থাকে, অর্থাৎ আই জে কে ফর্মে দেওয়া থাকে, তাহলে তার ক্রস প্রোডাক্ট আমরা কি করে নির্ণয় করব। ধরো a equal to a1 i cap, a2 j cap, a3 k cap এবং b equal to b1 i cap, b2 j cap, b3 k cap দেওয়া আছে। তাহলে a ক্রস b, তো ভিউয়ার্স a ক্রস b করলে আমরা আগের মতোই এই পুরো ভেক্টরটি তুলে নেব আগে, অর্থাৎ a1 i, a2 j, a3 k তার সঙ্গে ক্রস b1 i, b2 j, b3 k। এই দুটো ক্রস প্রোডাক্ট করলে যেটা আসবে, সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী যেমন এটার সঙ্গে এটা গুণ করব তখন কিন্তু a1 b1 i আর i একই, তাই বলে এটা 0 হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যখন i এর সঙ্গে j গুণ করব তখন আমরা k পাবো, আবার i এর সঙ্গে k গুণ করলে আবার মাইনাস j পাবো। তো এই পুরো সিস্টেমটা গুণ করার পর যে জিনিসটি আসে সেটা আমরা আরেকটি গুণের সঙ্গে মিল পাই। সেটা কি, ডাইরেক্ট যদি আমরা এটাকে একটা ডিটারমিনেন্ট বানাই তাহলে এই ডিটারমিনেন্টের বিস্তৃতি করলে যে মানটি পাবো সেটা আমরা এই দুটো গুণের মানের সমান পাই। তাই আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এত জটিল ভাবে গুণ না করে সরাসরি এরকম ডিটারমিনেন্টের সাহায্যে গুণ করি। তো তোমাদেরকে ডিটারমিনেন্ট চ্যাপ্টারটি ভালো করে শেখানো হয়ে গেছে, তোমরা এর বিস্তৃতি করা শিখে গেছো, তাই এখানে আর আমি ডিটারমিনেন্টের বিস্তৃতি নিয়ে আলোচনা করছি না। জাস্ট এরকম ডিটারমিনেন্ট আকারে তুলে কি করবে, প্রথমে a ভেক্টর আছে অর্থাৎ প্রথম ভেক্টরটি তোমরা সেকেন্ড রোতে লিখবে, a1 a2 a3। ফার্স্ট রো হবে i j k দিয়ে এবং সেকেন্ড রো হবে প্রথম ভেক্টর, থার্ড রো হবে তারপরের ভেক্টরটি b1 b2 b3। তো এইভাবে আমরা দুটি ভেক্টরের মান নির্ণয় করি, অর্থাৎ ক্রস প্রোডাক্ট নির্ণয় করে থাকি। তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমরা
ক্রস প্রোডাক্ট সম্বন্ধে জানলাম। এখন ক্রস প্রোডাক্টের জ্যামিতিক ব্যাখ্যা বা কি জ্যামিতিক ভাবে ক্রস প্রোডাক্ট কি নির্দেশ করে সেটা আমরা বুঝবো। দেখো, ধরো এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। এ ক্রস বি এর জ্যামিতিক ব্যাখ্যা। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ ক্রস বি বলতে আমরা কি বুঝবো? তো এ ক্রস বি বলতে এখানে যা বোঝায় তা হলো, ধরো এ এবং বি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। তাহলে এই সামান্তরিকটা আমরা কমপ্লিট করি। এই হচ্ছে সেই সামান্তরিক। তাহলে এ ক্রস বি বলতে বোঝায় এই যে এ এবং বি সন্নিহিত বাহু দ্বারা গঠিত সামান্তরিক, তার ভেক্টর এরিয়া বা ভেক্টর ক্ষেত্রফল। এখন তোমরা ভাবছো ক্ষেত্রফল আবার ভেক্টর কি করে হয়? তো দেখো, এ এবং বি হচ্ছে ক্ষেত্রফলটা, কিন্তু এর একটা ডিরেকশন থাকবে, সেটা কি এর সঙ্গে লম্বভাবে অবস্থিত। তো এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এটা কল্পনা করতে পারো যে কোনো প্রজেকশন সিনেমা হলে বা প্রজেক্টর দিয়ে যখন কোনো লাইট ফেলা হয়, সেটা তো একটা ক্ষেত্র হিসেবে মানে যাচ্ছে পর্দার উপর, কিন্তু তার একটা ডিরেকশন আছে। ঠিক ওই রকমই এই যে এখান থেকে যে প্রজেকশনটা আসবে লম্ব হবে, সেই যে এরিয়া থাকে ওই প্রজেকশনের সঙ্গে লম্ব হবে, সেই এরিয়াটিকে এখানে বলা হচ্ছে ভেক্টর এরিয়া। অর্থাৎ এ এবং বি সন্নিহিত বাহু দ্বারা গঠিত যে সামান্তরিক হয়, সেই সামান্তরিকের ভেক্টর এরিয়া হচ্ছে এ ক্রস বি। তো এ ক্রস বি হচ্ছে এ ও বি সন্নিহিত বাহু দ্বারা গঠিত সামান্তরিকের ভেক্টর ক্ষেত্রফল বা ভেক্টর এরিয়া। তো ভিউয়ার্স, এই হচ্ছে এ ক্রস বি এর জ্যামিতিক ব্যাখ্যা। তো এখন কখনো কখনো তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, এ এবং বি দুটি ভেক্টর দেওয়া থাকবে এবং বলবে এ ও বি বাহু মানে সন্নিহিত বাহু দ্বারা গঠিত সমান্তরিকের ক্ষেত্রফল বের করো। সেটা কিন্তু ভেক্টর ক্ষেত্রফল না। যদি ভেক্টর ক্ষেত্রফল বলে তাহলে সিম্পলি তোমরা a ক্রস b বের করে রাখবে। কিন্তু যদি আমরা এর একটি মড নিয়ে নেই, অর্থাৎ মড a ক্রস b নেই, তাহলে আর ভেক্টর ক্ষেত্রফল থাকবে না। সেই ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রফল বলতে আমরা যা বুঝি তাই হবে। অর্থাৎ a ও b সন্নিহিত বাহু দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে কিন্তু মড নিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এবং যদি আমি এখান থেকে এই কর্ণটা যুক্ত করে দিই, মানে কর্ণটা টানি, তাহলে কি হচ্ছে? এটা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারবো, যদি আমি এর সঙ্গে হাফ নিয়ে নেই, তাহলে এ এবং বি সন্নিহিত বাহু দ্বারা গঠিত ত্রিভুজের ভেক্টর ক্ষেত্রফল হয়ে যাবে যদি আমি হাফ নেই। এবং আমি যদি এই মডের সঙ্গে হাফ নিয়ে নেই, তাহলে কিন্তু আমি এ এবং বি সন্নিহিত বাহু বিশিষ্ট, এ ও বি সন্নিহিত বাহু বিশিষ্ট মানে বাহু দ্বারা গঠিত এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল হবে। সাধারণ ক্ষেত্রফল বলতে আমরা যা বুঝি সেই ক্ষেত্রফল, যদি মড থাকে। আর মড না থাকলে কিন্তু ভেক্টর ক্ষেত্রফল লিখতে হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ক্রস প্রোডাক্ট সম্বন্ধে যাবতীয় সূত্রগুলি জানলাম। এখন এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা ক্রস প্রোডাক্ট থেকে কি কি শিখলাম। তো ভিউয়ার্স, দুটি ভেক্টরের ভেক্টর গুণ সম্পর্কে এই ছিল যাবতীয় সূত্রগুলি। এখন আমরা মানে বইয়ের এক্সারসাইজ থেকে কয়েকটি প্রবলেম সলভ করে দেখব। অতি সংক্ষিপ্তের 14 1 নম্বর প্রশ্নটি বলেছে mod a = 3, mod b = 4 এবং a × b = 6 হলে a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তো দেখো, আমরা a এবং b ভেক্টর এবং a × b ভেক্টরের মানগুলি তুলে নিয়েছি। তো ধরি a ও b এর মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং
সুতরাং a ক্রস b ইকুয়াল টু মড a মড b সাইন থিটা n ক্যাপ ইমপ্লাইজ যখন আমরা এর ডেট নেব তখন এই পুরোটা মানে যখন দুপাশ থেকে মড নিব তখন এই পুরোটার মড হয়ে যাবে, এখানে থাকবে সাইন থিটা n ক্যাপ। তো মড a ক্রস b যার ভ্যালু দেওয়া আছে এখানে 6, আমরা 6 লিখে দিলাম। মডের ভ্যালু আমরা জানি 3, তো এখানে 3 হয়ে যাবে। মড b এর ভ্যালু দেওয়া আছে 4 হয়ে গেল। সাইন থিটা আমরা জানি না, এবং n ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। তো 6 ইকুয়াল টু এগুলো স্কেলার মান, তো আমি লিখলাম 3 4 12, এবং এখানে সাইন থিটার মড হওয়া প্রয়োজন, এবং n ক্যাপেরও মড হয়ে গেল। তো আমরা পাচ্ছি এখানে মড সাইন থিটা ইকুয়াল টু 6/12, এবং মড n ক্যাপ আমরা জানি 1, তো এটা চলে গেল। তো এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু হাফ, অর্থাৎ মড সাইন থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, তো দুটি ভেক্টরের ম্যাক্সিমাম কোণ কত হতে পারে? 180 ডিগ্রি। তো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে থিটার ভ্যালু কি হয় 30 ডিগ্রি হবে অথবা 150 ডিগ্রি হবে। তো সাধারণত এখানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে এখানে আমরা সূক্ষ্মকোণকেই বুঝি, তাই এখানে এই মডটি আমরা যদি তুলে দেই তাতে কোনো অসুবিধা হচ্ছে না। তো সাইন থিটা ইকুয়াল টু হাফ লিখে আমরা বলবো থিটা ইকুয়াল টু π/6। এই হচ্ছে এই প্রশ্নটির সমাধান, তোমরা এইভাবেই সলভ করতে পারো। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে যদি দুটি ভেক্টর a ও b এমন হয় যে মড a ডট b ইকুয়াল টু মড a ক্রস b, তবে a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো আমরা এখানে সম্পর্কটি তুলে নিয়েছি। ধরো মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা এই সম্পর্ক থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে ডট প্রোডাক্টের সূত্র অনুযায়ী মড a মড b cos থিটা, এবং ক্রস প্রোডাক্টের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো মড a মড b sin থিটা n ক্যাপ। তাহলে আমরা এখানে পাচ্ছি, তো মড a একটি ধনাত্মক রাশি, তাই আমি এটাকে বাইরে নিয়ে যাচ্ছি, এবং এখানে cos থিটার মড, এবং এই ক্ষেত্রেও তাই হচ্ছে মড a মড b মড sin থিটা মড n ক্যাপ। তো মড n ক্যাপ আমরা আগের সমস্যাটিতে দেখলাম n ক্যাপ একটি ইউনিট ভেক্টর, তাই মড n ক্যাপ ইকুয়াল টু 1। তো দুপাশ থেকে আমরা এই মড a মড b কেটে দিলাম, থাকলো কি এটা 1 হয়ে যাবে। তাহলে মড cos থিটা ইকুয়াল টু মড sin থিটা, বা আমরা এখান থেকে বলতে পারবো মড tan থিটা ইকুয়াল টু 1। তো সাধারণত আমি আগে বলেছিলাম এরকম কোণ বের করতে দিলে সাধারণত সূক্ষ্মকোণের কথাই বলা হয়। তো আমরা এখানে পজিটিভটি নেব, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করবে থিটা ইকুয়াল টু π/4। তো এই হচ্ছে 3 নম্বর প্রশ্নটির সমাধান। তোমরা এরকম করে এই টাইপের অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। সংক্ষিপ্তে 4 নম্বর প্রশ্ন, এখানে বলেছে a b এবং c তিনটি ভেক্টর এমন যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 ভেক্টর যদি mod a ইকুয়াল টু 3 mod b ইকুয়াল টু 4 এবং mod c ইকুয়াল টু 5 হয়, তবে দেখাও যে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a ইকুয়াল টু -25। দেখো আমরা যে সম্পর্কগুলি দেওয়া আছে এবং মানগুলি দেওয়া আছে সেগুলো তুলে নিলাম। এখন এই প্রশ্নটি ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা প্রায় পরীক্ষার মধ্যে দেখা যায়। তো এটা সহজভাবেই সলভ করা যায়। তো প্রথমে আমরা এই বড় অংশটুকু তুলে নেব। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 ভেক্টর, 0 এর উপর কিন্তু ভেক্টর চিহ্ন অবশ্যই দিবে, এবং আমরা এবার এই ভেক্টরটির মড নিয়ে নেব। তাহলে এটা স্কেলার হয়ে গেল, এবং এই পাশে মড 0 ইকুয়াল টু আমরা তখন 0 লিখতে পারবো। এরপর আমি বলেছিলাম যে মড a স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a
এ ডট এ, অর্থাৎ দুটি সেম ভেক্টর যদি আমি ডট করতে চাই তাহলে কিন্তু আমাকে মড নিয়ে স্কয়ার করা দরকার, তাই আমরা এটাকে স্কয়ার করে দেব পরের লাইনে। তারপর এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি ডট আবার এ প্লাস বি প্লাস সি, এবং ডান পাশে জিরোই থাকবে কারণ জিরো স্কয়ার করলে জিরোই আসবে। এবং এটা আমরা সিম্পল গুণ করব। কিরকম গুণ করার সময় কোনো তাড়াহুড়ো করবে না, এমনি a প্লাস b প্লাস c মড দিয়ে হোল স্কয়ার আছে মানে কিন্তু বীজগণিতের যে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কখনোই লেখার ভুল করবে না। মানে এটা লিখলে কিন্তু অবশ্যই তোমার অঙ্কটি ভুল হয়ে গেল, কারণ ভেক্টর এরকম বীজগণিতের সূত্র ফলো করে না। তোমাকে সাধারণ ভেক্টরের যে গুণের প্রসিডিউর আছে সেটা করে নিয়ে তারপর যা সিদ্ধ হয় সেভাবেই তোমাকে করতে হবে, না হলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। তো আমরা দেখো এখন এটাকে গুণ করব সিম্পলি। তো a ডট a এভাবে লিখবে a ডট a, তারপরে a দিয়ে পরপর সবাইকে গুণ করবে a ডট b প্লাস a ডট c, একইভাবে এবার b দিয়ে গুণ হবে b ডট a প্লাস b ডট b প্লাস b ডট c, এরপর c দিয়ে গুণ হবে c ডট a প্লাস c ডট b প্লাস c ডট c ইকুয়াল টু 0। কারণ এটা স্কেলার রাশি তাই জিরোর উপর কিন্তু ভেক্টর চিহ্ন নেই। এবার এখন দেখো a ডট a মানে হচ্ছে মড স্কয়ার, a ডট b টা থাকলো আমরা জানি না, ইনফ্যাক্ট আমাকে এটাই বের করতে হবে। এবার a ডট c টাকে আমরা লিখবো c ডট a, কারণ যেখানে প্রমাণ চেয়েছে সেখানে কিন্তু c ডট a আছে। আবার আমরা জানি যে a ডট b ইকুয়াল টু b ডট a লেখা যায়, তাই আমরা a ডট c টাকে লিখলাম c ডট a। ঠিক একই রকম b ডট a টাকে লিখবো a ডট b, এবং b ডট b হয়ে গেল মড b এর স্কয়ার, b ডট c টা b ডট c এ রাখবো, কারণ a b b c c a এই ফর্মে আনার চেষ্টা করো। এখানে c a আছে ফর্ম, তাই আমরা c ডট a লিখবো। আবার এটাকে c b আছে বলে এটাকে b ডট c লিখবো, কারণ a b এর পরে b c আসে। এইভাবে মিলানোর চেষ্টা করবে, তাহলে দেখবে আর কোনো সমস্যাই হবে না। তো এই হচ্ছে আমাদের এই লাইনটি আসলো। এখন আমরা মড স্কয়ার অর্থাৎ মডের ভ্যালু 3 দেওয়া আছে, তো এটা হয়ে গেল 9। এবং ab খেয়াল করে দেখো এই ab এর সঙ্গে এই ab যোগ করলে হয়ে যাবে 2 a ডট b, এবং এখানে ca আছে, এই c এর সঙ্গে এই ca নিয়ে নিব আমরা, তাহলে হয়ে যাবে 2 c ডট a প্লাস এখন মড b এর স্কয়ার, মড b এর মান 4 অর্থাৎ 4 স্কয়ার করলে পাবো আমরা 16, আচ্ছা এটা লেখা হয়ে গেল। এবার b ডট c, দেখো b ডট c আর b ডট c এরকম দুটো আছে, তাহলে হয়ে গেল প্লাস 2 b ডট c। ফাইনালি পড়ে থাকলো মড c এর স্কয়ার, যার ভ্যালু হবে 5 এর স্কয়ার অর্থাৎ 25 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 2ab 2bc 2ca, অর্থাৎ 2 যদি আমরা কমন নিয়ে নেই তাহলে পাবো a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a, এবং এখানে 9 যোগ 16 করলে হবে 25 আর যোগ 25 মিলে 50, সেটাকে সাইড চেঞ্জ করলে আমরা পাবো মাইনাস 50। সুতরাং লিখতে পাচ্ছি আমরা a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a ইকুয়াল টু মাইনাস 25 রুট। তো ভিউয়ার্স এরকম প্রচুর অঙ্ক পেয়ে যাবে তোমরা এই চ্যাপ্টারটার মধ্যে, খুবই সহজ। এরকম একটি অঙ্ক করলে তোমরা 4 নম্বর পাবে। তো বুঝতেই পারছো এই 4 নম্বর পাওয়া এখানে কত সোজা। কোনো রকম ভয় না করে চ্যাপ্টার শুরু করো। আমি যেরকম এক্সাম্পল দিলাম সেই রকম ভাবে এগুলো দেখে প্লাস বইয়ের উদাহরণ দেখে তোমরা চেষ্টা করো সংক্ষিপ্ত পর্যন্ত সমস্ত সমস্যাগুলোর সমাধান করার। চাইলে তোমরা যেগুলো দেখালাম, কারণ কোনো থিওরি আর বাকি নেই এই চ্যাপ্টারের মধ্যে, তোমরা দীর্ঘ উত্তরণীয় শেষ করতে পারবে, কিন্তু তবুও আমি তোমাদের বলছি সংক্ষিপ্ত পর্যন্ত মাস্ট শেষ করে নাও। আমি এই চ্যাপ্টারের উপর আরেকটি ভিডিও বানাবো যেখানে শুধুমাত্র বড় যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান দেখাবো। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের বিভিন্ন জটিল সমস্যাগুলো নিয়ে।